কাঠের বারান্দাটা সেকেলের, আপাতত ভেজাটে। ভোরের বৃষ্টির সংস্পর্শে এখনো পিচ্ছিল ভাব। বুঝে শুনে পদচারণা না ফেললে মুখ থুবড়ে পড়ে যাবার সম্ভাবনা দারুণ। স্থির শীতল বাতাস বইছে। বৃষ্টির সুমধুর ঘ্রাণ যেন এখনো বাতাসে বাতাসে লেপ্টে। আনোয়ার সাহেব কল করেছেন। অরু চতুরভাবে নগ্ন পায়ে হেঁটে হেঁটে কথা বলছে। তার উচ্ছ্বাসিত বদন এবং উচ্চধ্বনির হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর তন্ময় ঘরে বসেই শুনতে পারছে। সে কিছুক্ষণ আগেই গোসল নিয়ে বেরিয়েছে। পাশেই বের করে রাখার শার্টটা পরার সময় হয়ে ওঠেনি। গুরুত্বপূর্ণ কল এসেছে। এক জরুরি ইমেল অ্যাপ্রুভ করতে হবে। ল্যাপটপ কোলে নিয়ে চেয়ারে বসল। ইমেলটা পড়তে নিতেই তার ম্যানেজারের কল এলো। ডান কানে কাঁধের সাহায্যে ফোন চেপে ধরে 4-5 বাক্যে কথা শেষ করে ফোন সরালো। ওরও বাবার সঙ্গে কথা শেষ করে এসেছে। তন্ময়ও গুরুত্বপূর্ণ কাজটা শেষ করে ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়িয়েছে। পাশে রাখা শার্ট তুলে নিয়েছে। শার্টটা ওরও পছন্দসই করে বের করেছে তার লাগেজ হাতড়ে। বোধহয় আজ ম্যাচিং করে জামা কাপড় পরতে যাচ্ছে। এতটুকু বুঝতে অসুবিধে হচ্ছে না। আমরা কোথায় যাব? ওরও নিভু কণ্ঠের প্রশ্নের সামনে তন্ময় নির্লিপ্ত থাকল। চোখ তুলে তাকালো না। হাতের আঙুলগুলো তখন ব্যস্ত কালো শার্টে সোনালি রঙের বোতামগুলো লাগাতে। সুবিস্তৃত শক্তপোক্ত সুঠাম বুকের দিকটা পরিষ্কার। ফর্সা বুকে কালো শার্টটা অপূর্বভাবে মানিয়েছে। ঠিক বাম দিকের জানালাটা আপাতত খোলা। পর্দাগুলো দুই পাশে ছড়িয়ে দেওয়া। সূর্যের সোনালি দ্যুতি এসে মেঝেতে পড়েছে শীর্ণ পথ ধরে। এখান থেকে কৃষ্ণচূড়া গাছটা দেখা যাচ্ছে। গাছটি সূর্যের রশ্মির মোহে আচ্ছন্ন হয়ে আছে। শ্যাওলায় আধঢাকা প্রাচীরের উপর কোয়েল পাখির জোড়া বসে মিহি সুরে ডাকছে। যেই ডাক কানে ভাসতেই বুক ভরে আলোড়ন হয়। এবেলাতে ওরু প্রশ্নের জবাব না পেয়ে আরেকটু কাছে এসে দাঁড়ালো। পায়ের গোড়ালিতে সম্পূর্ণ ভারটুকু ছেড়েও কাঁধটা ছুঁই ছুঁই করল। মুখ বাড়িয়ে চোখ দাবিয়ে আবারও যেন একই প্রশ্নটি করছে। উতলা ওর কর্মকাণ্ড তন্ময় দেখেও দেখল না। এই একই প্রশ্নের জবাবটি সে 2 বার ইতিমধ্যে দিয়েছে। তৃতীয়বারের জবাবটুকু দিতে বাধ্য হলে সে সভ্যভাবে আর বাক্যে দেবে না। অভদ্রচিত শক্ত এক চুমুতে দেবে। অসন্তুষ্ট ওরু এই যাত্রায় তন্ময়ের পাশে থেকে একদম সামনে এসে দাঁড়ালো। লম্বা চওড়া তন্ময়ের সামনে সে অতিষ্ঠ ভাবভঙ্গি নিয়ে বলল, এতক্ষণ লাগে বোতাম লাগাতে? দেখি, আমাকে দেন, 1 মিনিটেই সবগুলো লাগিয়ে দিচ্ছি। বলতে বলতে তাড়াহুড়োয় হাত দুটো বাড়ালো। তন্ময় শান্তভাবেই নিজের হাত দুটো সরিয়ে নিল। আরাম করে শটান দেহে দাঁড়ালো। নতদৃষ্টি অরুর মুখে নিবিষ্ট। বড় চোখের কালো পাপড়ি জোড়া কাঁপছে। বেশ ঘন ঘন পলক ফেলছে। হাত দুটো 2-3 চেষ্টায় একটা বোতাম লাগাতে মিনিট খানেক সময় নিচ্ছে। আঙুলগুলোর মাথা ছুঁয়ে দিচ্ছে বুকের অংশটুকু। অরু নিজেও হয়তোবা বুঝতে পারল বিষয়টা। বোকার মতন মৃদু হাসার চেষ্টায় জানাতে উদ্গ্রীব হলো, আপনি লম্বা দেখে দেরি হচ্ছে, খাটো হলে সেকেন্ডেই হয়ে যেত। তন্ময় সাবলীলভাবেই উদার কণ্ঠে বলল, তাহলে কি মাথাটা কেটে পেটে লাগাবো? খাটো দেখাবে। তোর বোতাম লাগাতে মাত্র সেকেন্ড লাগবে। ওরও স্তম্ভিত হয়, দৃষ্টি তুলে যায়। থমথমে গম্ভীর মুখ থেকে এই কথা বেরোবে তা ভাবতেও পারেনি হয়তোবা। এমন মুখ নিয়ে কৌতুককর কথাবার্তাটুকু হাস্যকর না লাগাটাই বরং স্বাভাবিক। অসহ্যকর জোকসটা তার হজম হলো না। ক্ষুব্ধ চোখ রাঙিয়ে চাইল। হাত দুটো নিরালায় সরিয়ে আনতে উদ্গ্রীব। নিষ্ঠুরভাবে সরে যেতে উতলা হতেই তন্ময় মুখ বাড়িয়ে ঝোঁকে শীতল স্বরে আদেশ ছড়ে, সবগুলো বোতাম লাগাতে হবে। ইটস অ্যান অর্ডার। ওরও মুখ ভেঙালো, বিড়বিড় করল,
তবে বাধ্যমের মতো পুনরায় হাত বাড়ালো, লাগাতে ধরল বোতামগুলো। দৃষ্টি তন্ময়ের সুঠাম বুকের কাছটায়। ভুলবশত চোখ তুলে দৃষ্টিতে দৃষ্টি মেলালো না। বোতাম লাগাতে নিয়েই মিনমিনে গলায় বলল, তাহলে কথা শোনাচ্ছেন কেন? একটু দেরি হলে কি এমন হয়েছে? তন্ময় অপলক চোখে দেখতে পেল অরুর ঠোঁটের এক একটা ভাঁজ। গোলাপি ঠোঁটের ভাঁজগুলো যেন তার ঠোঁটের ভাঁজগুলোকে ইশারায় ডাকছে। সেই ডাকে ঠোঁট দুটো সাড়া দিতে মরিয়া হলেও তন্ময় দিল না। একইভাবে অনড় হয়ে ঝুঁকে থাকল, শুধুই দেখে গেল একগুঁয়ে দৃষ্টিতে। অরু যেন সেই দৃঢ়তম দৃষ্টির সংকেত অনুভব করছে। মৃদু মৃদু কাঁপছে তার হাত দুটো। অরুর নাস্তানুপাত মলিন মুখ দেখে তন্ময় নিঃশব্দে হাসল। শটান দেহে দাঁড়িয়ে বাদবাকি বুকের দিকে দুটো বোতাম নিজেই লাগালো, দুটো স্টেপে, এক পলকে, অতি দ্রুত। এই দৃশ্যে অরুর দ্বিধান্বিত চোখ জোড়া লাজুক হলো। দাঁড়িয়ে রইল ভাবসূচক অভিনিবেশে। করুণ কণ্ঠে নিজের সাফাই গাইতে বলল, আপনি তো বছরের ৩৬৫ দিন শার্ট পরেন, এতে বোতাম লাগানোর স্পিড আমার থেকে একটু ভালো থাকাটাই স্বাভাবিক, তাই নয় কি? তন্ময় ভ্রু তুলল। হ্যাঁ, সেক্ষেত্রে এক কাজ করতে পারিস। কি কাজ? অরুর স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। তন্ময় স্বাভাবিকভাবে বলল, নিয়মিত শার্টের ঘ্রাণা শুকে প্রত্যেক রাতে পড়তে পারিস। পড়তে পড়তে বোতাম লাগানোর স্পিড বেড়ে যাবে। অরুর ছোটোখাটো চোখ জোড়া বড় হয়ে এলো। থতমত খাওয়া মুখটা দেখে তন্ময় ঠোঁট টিপে হাসল। অরুর সময় লাগলো বাক্যগুলো বুঝতে। বুঝে সে আশ্চর্য হলো। অবিশ্বাস্য চোখে চেয়ে রইল কিছু সেকেন্ড। ঠোঁট দুটো নাড়ালো কিছু বলতে। কয়েকবার চেষ্টা করে আপনি ছাড়া আর কিছুই বলতে পারল না। লজ্জায় স্তম্ভিত সে। কিংকর্তব্য বিমূঢ়কে আর চোখে দেখে তন্ময় কথা ঘুরিয়ে বসল। কি বলেছিলাম তখন? অরুর চোখ মুখ লজ্জায় নুয়ে আছে তখনও। তবুও প্রত্যুত্তর করে কিঞ্চিত সন্দেহজনিত জিজ্ঞাসাবাদে, কি বলেছেন? ডান হাতা ভাজে ভাজে কনুইতে তুলতে নিয়েই তন্ময় বলল, তৈরি হতে, নাকি বেরোনোর ইচ্ছে নেই? যাচ্ছি আউড়ে। অরু দ্রুত সরে গেল। তন্ময় সুস্পষ্ট দেখল ওর ব্যস্ত দেহ। লাগেজ হাতড়ে কালো কামিজ বের করেছে। সেটি স্কার্ফের নিচে ঢেকে বাথরুমে ঢুকেছে তড়িঘড়ি করে। তন্ময় এবারে শব্দ করেই হাসল। বাম হাতা কনুইতে তুলে হাত ঘড়ি পড়ল। এগুলো অরুর খোলা লাগেজের দিকে। পায়ের পাতায় ভর রেখে লাগেজ ছুঁতেই অরুর পার্সোনাল ডায়েরিতে নজর আটকালো। উপরের এক কোণেতে পড়ে আছে। হাত বাড়িয়ে ছুঁতে নিয়েও ছুলো না শেষমেশ। লাগেজের চেইন টানল। অরু বেরোলো ৫ মিনিটের মাথায়। কালো চুড়িদার পরেছে। কালোতে ওকে সর্বদাই চমৎকার দেখায়। অবশ্য তন্ময়ের কাছে সবভাবেই সব পোশাকই ওকে চমৎকার লাগে। আর চোখে দুইবার চেয়ে নিজের দৃষ্টি সংযত করল। সাবলীলভাবে বসল চেয়ারে। ছন্নছাড়া দৃষ্টির সামনে রাখল ফোন। স্ক্রিনে অ্যাটেনশন দেবার তীব্র প্রচেষ্টা। সে চাইলেই বেরিয়ে যেতে পারে। মাহিন একের পর এক মেসেজ দিচ্ছে। সবগুলো বন্ধু প্রাঙ্গণে বসে। অথচ তার যেতে ইচ্ছে করছে না। মন যেতে চাইছে না, হৃদয় বলছে, বাইরে আছেটা কি? অরুর সাজসজ্জা দেখার চেয়ে আপাতত ইম্পর্ট্যান্ট কিছুই নেই তোর। চুপচাপ বসে বসে দেখ। অরু ছুটে ছুটে তৈরি হচ্ছে। তাড়াহুড়োয় হাতে দুল পড়ছে, টিপ পড়ছে, ঘড়ি পড়ছে, সাইড ব্যাগ গুছিয়ে নিচ্ছে। দৃশ্যগুলো ভীষণভাবে উপভোগ করছে সে। রৌদ্রোজ্জ্বল আকাশপানে চেয়ে মাহিন ভাবুক কণ্ঠে বলে, আবহাওয়া অধিদপ্তর ভুয়া গবেষণা করেন। আকাশ দেখলেই বোঝা যায় আজ কোনো বৃষ্টি টিষ্টি হবে না। আমার কথা মিলিয়ে নে। দেখ কি চমৎকার রৌদ্রুর। রোদ পারছে না জাস্ট নাচতে।
রিয়ান ফোন বের করলো পকেট থেকে। নিশ্চিত হতে পুনরায় ওয়েদার অ্যাপে ঢুকলো। বৃষ্টি হওয়ার সম্ভাবনা 2:45 থেকে 1:30 থেকে আকাশ মেঘাচ্ছন্ন হবে দেখাচ্ছে। রিয়ান ভ্রু তুলে জানাতেই মাহিন বিরক্ত হলো। শোন, এসব ওয়েদার ফোয়েদার বাদ, তুই আমার কথা শোন। আমি হচ্ছি উন্নত মানের আবহাওয়া অধিদপ্তর। সুহানি হেসে শুধালো, তা আপনি কি চার্জ করেন স্যার? মাহিন উদারতার বহিঃপ্রকাশ ঘটালো। জি, খুব কম, মাত্র 500 পার সেন্টেন্সে। সৈয়দ আশ্চর্য গলায় বলে বসল, তোর এক একটা বাক্য কি স্বর্ণে বাধাই করা? মাহিন সাদা ফকফকে দাঁতগুলো দেখিয়ে জানালো, দাঁত মাজি নাই সকালে। দাঁত না মাজা মুখ হলো স্বর্ণখনি, তাই এই মুখ দিয়ে আসা এক একটা বাক্যই দামি। চার্জ বাড়িয়ে দিলাম, এখন প্রত্যেকটা বাক্যে 1000 টাকা। ইব্রাহিম অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল, মামা, তুই দিনে দুপুরে আর ডেট এক্সপায়ার গাঁজা খাইস না? মাহিন শব্দ করে হাসল। একা একা খেয়ে মজা নেই, আয় মিলেমিশে খাই, খুবই টেস্ট। বন্ধুদের তর্ক বিতর্কের মাঝেই অরুকে নিয়ে বেরিয়ে এসেছে তন্ময়। অরু খুব মনোযোগ সহ সামনে চেয়ে, তার বন্ধুদের তর্ক বিতর্ক শোনার প্রবণতা প্রখর। প্রাঙ্গণে ইতিমধ্যে সবাই আসন পেতেছে। গতকাল রাতেই আলোচনা করা হয়েছে কোথায় যাবে। তারা মাইক্রো করে লেকের পাড়ে যাবে, 8 ঘন্টার পথ। সিলেটের ওই প্রাকৃতিক লেক পাড় জুড়ে কয়েকটা টং আছে, দলবদ্ধভাবে চেয়ার পাতা থাকে। বৃষ্টির দিনে ছাউনির নিচে চা খেয়ে আড্ডা দেবার মতন সুব্যবস্থা করা। আজ যেহেতু বৃষ্টির দিন, কাছাকাছিই থাকবে। আগামীকাল ভ্রমণে বেরোবে। এই মুহূর্তে প্রত্যেকের দৃষ্টি তন্ময় এবং অরুর উপর। তন্ময় গলা পরিষ্কারের ছুতোয় বন্ধুদের দিকে চেয়ে শুধায়, তাহলে বেরোনো যাক, সবাই রেডি তো? মাহিন মুখ টিপে হাসে, অগোচরে ডান চোখ টিপে বলে, আমরা ভালোভাবেই রেডি। তোর রেডি হতে এতগুলা ঘন্টা লাগলো? উফ। অরু ঘাবড়ালো। তন্ময়ের হয়ে সাফাই দিতে উতলা হলো, ভাইয়া, আমি রেডি হতে সময় নিয়েছি। তন্ময় ভাই তো সেই কখন রেডি হয়েছেন। অরুর সহজ সরল প্রত্যুত্তরে সবাই ফিক করে হেসে উঠল। অরু ঠিক বুঝল না কেন হাসাহাসি হচ্ছে, তবে বেশ লজ্জা পেল সে। চুপসে গেল মুখটা। সুহানি মাহিনের কাঁধে দুটো চর বসিয়ে ধমকালো। এগিয়ে গিয়ে অরুকে টেনে নিজের পাশে এনে হেসে আশ্বস্ত করল, ও মজা করছে। অরু এই যাত্রায় বুঝতে পারল, অস্বস্তিতে পড়ল। সুহানি অরুর গাল ছুঁয়ে প্রশংসায় ভাসালো, কি মিষ্টি লাগছে তোমাকে। আমাদের তন্ময় কি আর শুধু শুধু পাগল হয়েছে? এমন মিষ্টি দেখতে মেয়েটার জন্য পাগল হওয়াটাই স্বাভাবিক। আমারই তো তোমাকে আদর করতে ইচ্ছে করছে। অরু লাজুক ভঙ্গিতে চায়, বড় বড় চোখে হাসে। ভদ্রসভ্যভাবে ধন্যবাদটুকু বলে সেও প্রশংসায় মাতোয়ারা হয় সুহানির। তন্ময় পার্কিংয়ের দিকে এলো, মাইক্রোর পেছনে এসে বনেট তুলল। ব্যস্ত হাতে কিছু ছোটোখাটো কার্যক্রম সেরে বনেট বন্ধ করল। সামনে এসে দরজা খুলে স্টিয়ারিংয়ে বসল। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট করে জানালা দিয়ে বাইরে তাকালো। অরুকে আলগোছে তন্ময়ের পাশে জড়িয়ে দরজা লাগিয়ে দিল। সে গিয়ে উঠে বসল পেছনে। সবাই বসতেই তন্ময় গাড়ি স্টার্ট করল। তরতর করে চলতে শুরু করলো গাড়িটি। বেরিয়ে গেল বাগান বাড়ি ছেড়ে, লেকপাড়ের উদ্দেশ্যে। সিলেটে ঘন ঘন বৃষ্টি হয়। জনমুখে শোনা যায় সিলেট বৃষ্টিতেই সুন্দর। অরুরও তাই মনে হয়। এভাবেও বৃষ্টি বলতে অজ্ঞান, তবে তন্ময়ের বিষয় ভিন্ন। সে বৃষ্টি পছন্দই করত না, বলা চলে অপছন্দের ছিল। ইদানিংকালে অরুর জন্য একটু একটু মেনে নিচ্ছে, তবে ঘুরতে গিয়েও বৃষ্টি মেনে নিতে তীব্র নারাজ সে। এই যে ঘণ্টাখানেকের মধ্যেই রোদ হারিয়ে গেল, সূর্য ডুবল।
কালো কালো মেঘ আকাশ জুড়ে, বিদ্যুৎ চমকাচ্ছে। আশেপাশে উচ্চধ্বনিতে বজ্রপাত পড়ছে। এখনো ঝুম বৃষ্টি শুরু হয়নি, তবে ফোঁটা ফোঁটা পড়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। শীঘ্রই ঝমঝমিয়ে নামবে বলে ইতিমধ্যে তাদের গাড়ি লেকপাড়ে পৌঁছেছে। মানুষজন কম, নিরিবিলি বেশ। হৈ হৈ করে বেরুলো সকলে। জনমানবশূন্য জায়গাটি মুহূর্তেই প্রাণোচ্ছল হয়ে উঠল। কাছের গোলাকৃতি 10-12 জনের টেবিল জুড়ে বসল রাজাদের মতন। গাড়িটা রাস্তার পাশে রেখে বেরিয়েছে তন্ময়। অরুকে নিয়ে এগুচ্ছে বন্ধুদের দিকে। অরু মুখ তুলে চেয়ে ধীর কণ্ঠে আবদারের সুরে বলল, বসবো না এখন, একটু লেকের কাছাকাছি যাব। তন্ময় আবদার মানল। বন্ধুদের ইশারা করে অরুকে নিয়ে চলল পাথরের লেকের দিকটায়। যেতে যেতে অরুর নরম হাতটা মুঠো ভর্তি করে নিল। অরু এতে ক্যাটফুট পাওয়া সন্তুষ্ট বিড়ালের মতো রূপান্তরিত যেন। মুখ টিপে মুচকি মুচকি হেসে চলল। তন্ময় নরম কণ্ঠে সতর্ক করল, বৃষ্টি হবে, 2 মিনিটের বেশি না। জবাবে অরু মাথা দোলালো। তারা এলো লেকের কাছাকাছি। লেকের পানি স্বচ্ছ নীলচে, গভীরটা দেখা যাচ্ছে। রং বেরঙের ছোট ছোট পাথর আছে। অরু নিচে নেমে পানি ছুঁতেও প্রস্তুত। তন্ময় ওর হাবভাবের সঙ্গে পূর্ব পরিচিত। আলতোভাবে হাত টেনে রাখল। এর মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি হঠাৎ করেই ঝুম বৃষ্টিতে রূপান্তরিত হলো। তন্ময় অরুকে টেনে ছুটল বন্ধুদের দিকে। বেশি দূরে যায়নি বলে পৌঁছাতে মিনিট খানেক লাগল। চুলগুলো ব্যতীত তেমন ভেজেনি দুজন। অরুকে ফাঁকা চেয়ারে বসিয়ে পাশে নিজেও বসল। ইতিমধ্যে কফি এবং চা এসেছে। যার যেটা পছন্দ সেই মোতাবেক অর্ডার দেওয়া হয়েছিল। অরু চা নিল চটপট, তন্ময় কফি। বৃষ্টির উচ্চধ্বনির রিমঝিম শব্দে মুখরিত চারপাশ। সুহানি চায়ে চুমুক দিতে দিতে বলল, আজ রাতে বারবিকিউ পার্টি করলে কেমন হয়? ঐশী চেঁচিয়ে বলে, চমৎকার। রিয়ান তাকায় রুস্তমের দিকে। রুস্তম ভ্রু তোলে, তাকানোর কি আছে, চাইলে করব। আমি বাবু চাচাকে কল করে জানাচ্ছি, সব বন্দোবস্ত করে রাখবে। ইব্রাহিম আঙুল নাড়িয়ে জানায়, একটা নতুন টোন তুলেছি গিটারে, আজ তোদের শোনাবো। এতে যেন উত্তেজনা বাড়ল। অরু উজ্জ্বল চোখে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় ওর চোখে যেন আকাশের তারা দেখতে পেল। কি সুন্দর পরিষ্কার উজ্জ্বল চোখ দুটো। এই চোখ দুটোর উজ্জ্বলতা দেখতে সে সব করতে পারবে, সব। তন্ময় রুস্তমকে বলল, বাবু চাচার নাম্বারটা দে। টাকা পয়সা চাচার কাছে আছে কিছু? রেখে এসেছিস? দিয়ে এসেছি, যা আছে হয়ে যাবে। বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসে বসে বৃষ্টি দুলে এসে শরীর ছুঁয়ে যাচ্ছে। তন্ময় দাঁড়িয়ে ফোনে আলাপ সারল। অন্য পাশে মাহিন, রিয়ান, ইব্রাহিম এবং সৈয়দ চাপা স্বরে কানে কানে ফুসুর ফাসুর করছে। চারজনের মাথায় একত্রিত। তন্ময় আর চোখে সেই দৃশ্যে বিচলিত হয়। সে নিজের বন্ধুদের ভালোভাবেই চেনে। কিছু একটা নিশ্চয়ই পাকাচ্ছে। কি করতে যাচ্ছে ওরা? তন্ময়কে বসতে দেখে চারজনই আগের মতো পিঠ এলিয়ে বসেছে চেয়ারে। যেন তার আড়ালে ফুসুর ফাসুর করা ছেলে পেলে ওরা নয়। তন্ময় আর মাথা ঘামালো না। দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা কফিটা ফের হাতে নিল। এলিজা, সুহানি এবং ঐশীর উদ্দেশ্যে বলল, আজ রাতে শাড়ি পরলে কেমন হয়? ভাবছি কিছু ছবি তুলব সবাই মিলে। আমি 2টো শাড়ি এনেছি। সুহানি খুশিতে আত্মহারা, সাদা শাড়ি এনেছি আমি, দারুণ হবে। কথাটুকু শেষ করে সুহানি মাথা ঘুরিয়ে অরুকে শুধালো, শাড়ি এনেছ অরু? অরু মাথা 2 পাশে নাড়ালো। সে তো জানতো না এত কিছু। জানলে নিশ্চয়ই সাথে আনত। টপস, কামিজ এবং চুড়িদার ব্যতীত কিচ্ছুটি আনেনি সে। তন্ময় এরই মধ্যে দ্রুত গলায় বাদ সাধল, তোরা পর, ওকে এসবে জড়াস না।
ওরু শাড়ি টাড়ি পরলে শুভকর হবে না বিষয়টা, এই অমঙ্গল সে হতেই দেবে না। মাহিন দুষ্ট ভঙ্গিতে হাসছে, ভ্রু নাচাচ্ছে। এই যাত্রায় গুনগুন সুরে গান ধরল, কিছু কিছু মানুষের জীবনে মধুচন্দ্রিমা না চাওয়াটাই ভুল। সারাটি জীবন কাছে পেতে হলে করতে হবে এই একটিমাত্র ভুল। আবহাওয়া নাতিশীতোষ্ণ, কোমল উষ্ণতাহীন বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে। ইলশে গুঁড়ি বৃষ্টি নামছে, সবেমাত্র মাগরিবের আজান পড়েছে। লেকপাটটা আধারে অদেখিত কাব্যিকে রূপান্তরিত হয়েছে, নিবিড়ভাবে নীরব চারদিক। আলো ছায়াতে জড়ানো লেকপাটটা মনোমুগ্ধকর। নৈকট্যে দুজন কপত কপতির আদল বোঝা যাচ্ছে, পাশাপাশি বসে নিঃশব্দে ভিজছে বৃষ্টির ছোঁয়ায়। তিমিরাচ্ছন্নতায় ডুবে থাকা লেকের পানি দেখছে অনন্য চিত্তে। অদূর হতেই সেই দৃশ্য ওরু মুগ্ধ চোখে দেখছে। ওর দৃষ্টি অনুসরণ করে তন্ময়ও এক পলক তাকায়। ভ্রুদয়ের মধ্যিখানে চারটে ভাঁজ পড়ে সঙ্গে সঙ্গে। অসন্তোষ হয় বড়। অনিন্দ সুন্দর কিছু তো নয়, এমনভাবে দেখার কি আছে? তন্ময় মাথা ঝুঁকিয়ে চাপা স্বরে শুধায়, কি দেখছিস এত? ওরু দৃষ্টি ফিরিয়ে আনে। সরল ডাগর ডাগর চোখ দুটোতে সুস্পষ্ট মুগ্ধতা। রিনরিনে কণ্ঠে বলে, দেখেন, তাদের কি দারুণ লাগছে দেখতে। তন্ময় বাধ্য হয়ে পুনরায় দৃষ্টি ফেলে অদূরে। অজানা মানব দেহ দুটোর অব্যয় দেখে প্রিয়তমার মুখের দারুণ শব্দের যথার্থ কোনো অনুভূতি তার অনুভব হয় না। তবুও নাকি মুখে হোমধ্বনি তুলে ঐক্যমত্যতা প্রকাশ করে। এতে ওরু উৎসাহিত হয়। আপ্লুত বদনে ফের চাইতে নিতেই তন্ময় হাত বাড়িয়ে থুতুনি ধরে আলতোভাবে। নিজের দিকে ওর মাথাটা ফিরিয়ে বলে, অন্যদের দিকে চেয়ে থাকাকে অভদ্রতা বলে। ওরু ঠোঁটে ঠোঁট টেপে মাথা দুলিয়ে জানায়, আর তাকাবো না। তন্ময় সন্তুষ্ট হয়, থুতুনি ছাড়ে। ডান হাত ওর চুলে বুলিয়ে আওড়ায়, গুডগাল। পরপর শটান দেহে সামনে দৃষ্টি ফেলতেই আটকে ওঠে। রুস্তম, সৈয়দ, রিয়ান এবং মাহিন নির্নিমেষ নেত্রে চেয়ে। ওদের ঠোঁট দুটোর মাঝে সুবিস্তৃত ফাঁক। একই অবস্থা ঐশী এবং এলিজার। অন্যদিকে ইব্রাহিম, সুহানি শান্ত। নিঃশব্দে সকলের মুখ চাওয়াচাই করছে। তন্ময় সামান্য কাশে, উঠে দাঁড়ায়, অপ্রস্তুত গলায় বলে, চল, ওঠ সবাই। মাহিন ৩২ দাঁত দেখালো এই যাত্রায়, এক ঝটকায় দাঁড়ালো। দ্রুত পায়ে তন্ময়ের কাছাকাছি এসে বাম হাতে গলা পেঁচিয়ে ধরল। গাঢ়ভাবে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিম্নস্বরে বলল, মামা, তুই তো পুরাই গেছস। নিজেরে আয়নায় দেখোস আজকাল, নাকি শুধু ওরুকেই দেখোস? মহাসৈকতের কত গভীরে আসোস জানোস তুই? ঠাই পাচ্ছিস তো? তুই বোধহয় ডুবে মরবি বলতেছি আমি। তন্ময় নির্বিকার ভঙ্গিতে হাত সরায়, পিছু ফিরে যায়। ওরু সুহানির পাশে, ওদের সঙ্গে ধীরে সুস্থে হাঁটছে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি নামছে। সেই বৃষ্টি মাথায় নিয়েই মাইক্রোর দিকে এগুচ্ছে সবাই। হাঁটতে হাঁটতে তন্ময় অনাগ্রহী কণ্ঠে বলে, ডুবেও শান্তি। মাহিনের মুখটা দৃশ্যকর ভঙ্গিতে হাঁ হয়ে আসে। নিজেকে চটপট সামলে নিয়ে দানবের মতন অট্টহাসিতে ফেটে পড়ে। গেয়ে ওঠে উচ্চ কণ্ঠে, গভীর জলের ফিস রে তুই, গভীর জলের ফিস। আমরা তাই নাম দিয়েছি তন্ময় একটা চিজ। মাহিন গেয়েও থামে না, নিরাশ গলায় ব্যক্ত করতে থাকে, কথায় আছে, ডু নট জাজ এ বুক বাই ইটস কভার। এই বাক্যটি তোর ক্ষেত্রে শতভাগ মিলতেছে। রিয়ান ভেজা গলায় সুরে সুর মেলায়, ইব্রাহিম, দোস্ত আমার, আমারে মাফ করে দিস রে। আগে যখন তুই আমাদের তন্ময়ের কীর্তিকলাপ সম্পর্কে বলতি, তখন আমরা হেসে উড়িয়ে দিতাম। আজ তার কারণে অনেকগুলো সরি। ঐশী তন্ময়ের দিকে এক পলক চায়,
পরপর দৃষ্টি সামনে রেখে বলে, ভার্সিটিতে দেখতে চার্মিং বয় হলেও তন্ময়ের পার্সোনালিটি ছিল গম্ভীর, চুপচাপ। এখনও গম্ভীর এবং স্বল্পভাষী। তবে কে জানত ও এমন রোমান্টিক, এত ভালোবাসতে জানে। স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মতন না। রুস্তম হেসে মাথা দোলায়। আমরা আগে থেকেই জানতাম, তবে ওর প্রেমিক সত্তার সামনাসামনি দেখা এই প্রথম, তাই রীতিমতো ধাক্কা খাচ্ছি। মাহিন আফসোসের সুরে বলে ওঠে, কি ভাগ্য মানুষের, চাচাতো বোনকে কোলে পিঠে বড় করে এখন বউ বানিয়ে নিয়েছে। এমন সুযোগ যদি আমাদেরও হতো। বাকি কথাটুকু আর মাহিন শেষ করতে পারল না। তন্ময় কঠিনভাবে চোখ রাঙালো, দাঁতে দাঁত পিষে বলল, শাট আপ মাহিন। রিয়ান শব্দ করে হাসে। সৈয়দ বলে, এই তোদের মনে আছে সেদিনের কথা? তখন ওরু 10ম শ্রেণীতে। ফুল দিয়ে অরুকে প্রপোজ করায় বাচ্চা ছেলেটাকে কি বেধড়ক মাইরি না দিয়েছিল। তন্ময় আর চোখে পিছু চেয়ে চাপা স্বরে ধমকালো, থামবি তোরা? কথাটুকু বলে তন্ময় স্টিয়ারিংয়ে উঠে বসল। এই যাত্রায় তার পাশে এসে বসল রিয়ান। উচ্চকণ্ঠে গাড়ির সবার উদ্দেশ্যে জানালো, আজ থেকে মেয়েরা একসাথে থাকবে, সাথে অরুও। আমরা ছেলেরা একসাথে থাকব, সাথে তন্ময়ও। কিংকর্তব্য বিমূঢ় তন্ময় গাড়ি স্টার্ট করতে ভুলে যায়। ভ্রু তুলে শুধায়, কি বললি? শুনিস নাই? আবার বলতেছি, শোন ভালো করে। তন্ময় আশ্চর্য না হয়ে পারল না। গতকাল থেকে সবগুলো তাকে জোরপূর্বক পারছিল না মধুচন্দ্রিমায় ডুবাতে, আর আজ সুর পরিবর্তন করে ফেলল। তন্ময়ের মুখ মুহূর্তেই থমথমে হয়ে এলো। গম্ভীর হলো ভ্রুদয়ের মাঝখানের 6খানেক ভাঁজ। আর চোখে সাইড মিররে দৃষ্টি ফেলল। ওরও খোশমেজাজ নিয়ে গল্পগুজবে বিভোর। ও কি শোনেনি? বাগান বাড়ির দরজা খুলে দিয়েছেন দারোয়ান ইয়াসিন মোল্লা। কেয়ারটেকার বাবু মিয়া তখন বাগানে দাপাদাপি করছেন। সব কিছু পরিপাটিভাবে বন্দোবস্ত করার শেষ। বড় ছাতার ছাউনি লাগিয়েছেন। গুনে গুনে চেয়ার পেতেছেন। গরুর গোস্ত, মুরগি, মাছ মেরিনেট করে রেখেছেন। সাউন্ড বক্সের ব্যবস্থা করেছেন। 4টে সাদা বাল্ব লাগিয়েছেন। অল্প সময়ের মধ্যে চমৎকার সব আয়োজন করে ফেলেছেন ভদ্রলোক। মাইক্রো পার করতেই হুড়মুড়িয়ে বেরুলো সবাই। সুহানি অরুর হাত ধরে রাখল, বাধ্য করল নিজের সাথে বেরোতে। তন্ময় এই দৃশ্যে কুণ্ঠিত হলো। গাড়ি থেকে বেরিয়ে চাইল বন্ধুদের দিক, অথচ কেউই তার দৃষ্টিতে দৃষ্টি রাখল না। মুখ খোলার পূর্বেই সুহানি অরুকে টানতে টানতে বলল, অরু, চলো ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে, এরপর পার্টি হবে আজ। তন্ময় ভ্রু কুঁচকে দেখল। অরুর বদন ঘরের ভেতর হারিয়ে যেতেই বন্ধুদের দিকে তাকালো। এসবের মানে কি? রিয়ান যেন কিচ্ছুটি বুঝছে না। কিসের কথা বলছিস? কথা শেষ করে সেও ঘরের ভেতর ঢুকে গেল। একে একে বাকিরাও। রুস্তম তন্ময়ের কাঁধ চেপে বলল, দোস্ত, শুধু ওরো ওরো করলে হইব? আমাদের একলা সময় লাগবো না। আজকে মাল আনছি, ইতালিয়ান বিউটি। এত জোস ভাই, 1975-এর মাল, সেই টেস্টি। তন্ময় গম্ভীর মুখে বাদ সাধল সোজাসুজিভাবে, আমি এসব খাচ্ছি না। সৈয়দ পেছন থেকে গুতা মারল, তুই খাবি, তোর বন্ধু গোষ্ঠীও খাবে। তন্ময় বাধ্যভাবেই ওদের সাথে রুমে এলো। বিছানায় মাহিন শুয়ে আছে। ইব্রাহিম চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। রিয়ান জমিনে হাত পা ছড়িয়ে উদম শরীরে শুয়ে আপাতত সেলফোন টিপছে। তন্ময় ভালোভাবে ওদের মুখাব্বয়ে দৃষ্টি বিচরণ চালালো। তার মন খুঁতখুত করছে, কু ডাকছে, কিন্তু কেন? এরই মধ্যে বাবু মিয়া তন্ময়ের লাগেজ হাতে দুয়ারে এসে দাঁড়ায়। তন্ময় বিস্ময়ে হকচকিয়ে ওঠে। বাবু মিয়া হেসে বলে, বাবা, লাগেজ নিয়ে আসছি।
এই যে। রুস্তম আদেশ ছুড়ে, ভেতরে রাখো চাচা, অরুর লাগেজ দিয়ে এসেছো না? হুম, দিয়াইলাম মাত্র। রুস্তম মাথা দোলায় সন্তুষ্ট ভঙ্গিতে। ঠিক আছে, আগুন ধরাও, আমরা আসতেছি। আচ্ছা। বাবু মিয়া যেতেই তন্ময় রাগান্বিত চোখে বন্ধুদের দিকে চাইল, দাঁতে দাঁত পিষে গম্ভীর মুখে শুধালো, হচ্ছেটা কি? মাহিনের সহজ সরল জবাব, কি হবে? ড্রিঙ্ক ফ্রিং করে তো আর অরুর কাছে যেতে পারবি না, তাই আজ আমাদের সাথেই থাকবি। আমি কখন বলেছি ড্রিঙ্কস করব? তন্ময়ের কণ্ঠে বিরক্তি প্রকাশ ঝর্ণার ন্যায় ঝরছে। তা বুঝেও যেন বুঝল না কেউই, প্রত্যুত্তরও করল না। নিজেদের মতন ব্যস্ত তারা। তন্ময় হতাশায় মাথা নাড়ায়, দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা কি করছে কে জানে। ওরা ডাকলো আর সাথে সাথে ধেই ধেই করে চলে গেল। কই, তন্ময়কে তো জিজ্ঞেস করল না, ফিরে একটিবার তাকালো না অবধি। কি আশ্চর্য, কি নিষ্ঠুর ব্যাপার স্যাপার। সবাই আজ এমন তার বিপক্ষীয় দলে নাম লেখালো কেন? সাউন্ড বক্সে দুটো গান ছেড়েছে মাহিন, একটাই ইংরেজি গান চলছে। রিয়ান ম্যারিনেট করা মুরগির পিসেস পুড়তে দিয়েছে। বাবু মিয়া উনুনের কার্যক্রমের দায়িত্বে অব্যাহত। সৈয়দ আধ বসে দুই পায়ের পাতায় ভাঁড় ছেড়ে মুরগির পিসেসগুলোতে তেল লেপটে দিচ্ছে। তন্ময় পায়ের উপর পা তুলে গম্ভীর মুখে বসে, হাত ঘড়িতে 9টা 20। আর চোখে ঘন ঘন চাইছে দুয়ার পানে। বাগানে আসবার পূর্বে অবশ্য একবার মেয়েদের রুমের সামনে গিয়েছিল সে, অরুকে সঙ্গে আনতে। দরজা লাগানো অবস্থাতেই সুহানি পরিষ্কার গলায় জানালো, অরু ব্যস্ত। আশ্চর্য রকমের কথাবার্তা। তন্ময়ের জন্য অরু কিভাবে ব্যস্ত হয়? অসম্ভব, অবিশ্বাস্য। সে বিশ্বাস করতে অপারগ। আর অরুটা কি করছে? তন্ময়ের গলার স্বর কেউ চেনে না। ডাকার পরও কোনো প্রত্যুত্তর করল না। পুরুষ ভাবাপন্ন এক সুগভীর অভিমান তন্ময়ের গলারোধ করে বসল। পুরুষালী হাতটা ব্যস্ত হলো একটা সিগারেট ধরাতে। সে সিগারেট খাওয়া বন্ধ রাখবে কেন? কার জন্য? আগে পাছে ঘুরে বেড়ানো 24 ঘন্টা ভ্যাবলার মতন চেয়ে থাকা প্রিয়তমার এই রূপ তার ঠিকঠাক হজম হলো না। সিগারেটে দুটো অবহেলিত টান মেরে ফের চাইল। সেই সময় ঐশীকে দেখতে পেল বেরোতে। কালো জামদানি শাড়ি পরেছে। পরপর এলিজাকেও দেখা গেল। দুজনের শাড়ি একই রকম প্রায়। তন্ময় ডান হাতটা নিচু করল, সিগারেট লুকালো। দৃষ্টি দুয়ার পানে নিবিড় হলো, অথচ মিনিট খানেক পরও অরুকে দেখা গেল না। এলিজা এসেই অশান্ত তন্ময়কে দেখে মুখ টিপে হাসল। তন্ময় বিরক্ত গলায় প্রশ্ন ছুড়ল, অরু কোথায়? ঐশী ভেঙচি কাটল। কোথায় আবার? রুমে। ওকে আনিস নাই কেন? এলিজা দাঁত দেখিয়ে হাসল। গল্প করছে সুহানির সাথে। সুহানি আর রিয়ানের প্রেম কাহিনী শুনছে। এ কথা শুনে রিয়ানের পিলে চমকে ওঠে, চোখ মুখ কালো করে ফেলে। বিড়বিড়িয়ে বলে, প্রেম কাহিনী বলা মানে একই ব্যাপার বলা। আমি প্লে বয় ছিলাম, অনেক মেয়ের সাথে প্রেম করেছি, এটা সেটা। তন্ময় যেন এই সুযোগটুকুর অপেক্ষাতেই ছিল, মুহূর্তেই লুফে নিল। ছিলিসই তো, কত শত মেয়ের সাথে রঙ্গলীলা করেছিস তা গুণে শেষ করা সম্ভব না। আমি মিথ্যে বললেও সুহানি তো আর মিথ্যে বলবে না। ও আসুক, জিজ্ঞেস করব, সরাসরি প্রমাণ হবে। রিয়ান আশ্চর্য হলো। খবরদার দোস্ত, এই ব্যাপারটা তুলিস না। ও শুরু হলে আর থামবে না। জানিস না তো কিছুই। গত মাসে আমার সাথে 4 দিন যোগাযোগ রাখিনি। আমি মরতে মরতে বেঁচে ফিরেছি। এই আলাপ শুনলে আবার কথা বলা বন্ধ করবে। তন্ময়ের সাবলীল স্বীকারোক্তি, আমি তাই চাচ্ছি। হেসে উঠল উপস্থিত সকলে। তন্ময় ফের সিগারেট ঠোঁটে ছোঁয়ালো আর বাম হাতে ফোন বের করল।
অরুকে ইতিমধ্যে দুটো মেসেজ পাঠিয়েছে, জবাব আসেনি। এবারে কল করলো, রিং হচ্ছে তবে রিসিভ হলো না। প্রেম কাহিনীতে কি এমন আছে যে তাকেও মনে রাখিনি ও? আসুক একবার, খবর আছে ওর। ধপধপ করে বুকের মধ্যিখানে জ্বলতে থাকা আগুন যেন বেরিয়ে চলেছে ক্রমান্বয়ে, নেভার নামমাত্র নেই। মাহিনসহ বাকিরা মিটিমিটি হাসছে। এই যাত্রায় চেয়ারে শব্দ করে বসল মাহিন। চিন্তিত গলায় শুধালো, কিরে, আমাদের বেবি কই? রাগে তন্ময়ের কপালে শিরা ফুটে উঠল। অতিমাত্রায় বিরক্ত দৃষ্টি কঠিনভাবে তাক করল। মুখ তুলে কিছু ভাষণ ছাড়বে পূর্বেই এলিজার গলা শোনা গেল, এই তো চলে এসেছে সুহানিয়ার অরূপ। তন্ময়ের হৃদয় শিথিল হল, অশান্ত হৃদয় শান্ত হওয়ার পথে। তৎক্ষণাৎ ঘাড় ফেরাতে নিয়েও ফেরালো না, একটু সময় নেওয়ার চেষ্টা করল। লাভের লাভ কিচ্ছুটি হলো না। মন লাভ লোসকান মানল না, দ্রুত গতিতে তাকাতে বাধ্যই হলো। ক্ষণিকের জন্য স্তম্ভিত হয় হৃদয়, দৃষ্টি নিষ্ঠুরভাবে থমকে পড়ে। গভীর হতে থাকে দৃষ্টির মানে। হাতের জ্বলন্ত সিগারেটটা পড়ে গেছে, সেলফোনটা পড়ার ধ্বনি শোনা যাচ্ছে। তন্ময় আচমকা দাঁড়াতেই চেয়ার উল্টে যায়। উচ্চধ্বনিতে হেসে ওঠে বন্ধুরা, এতেও তন্ময়ের হেলদোল হয় না। অদূরেই হাসতে থাকা শুভ্র রঙের জর্জেটের শাড়ি পরিহিত অরু ছাড়া যেন পৃথিবীতে কিচ্ছুটি নেই, কোনো শব্দ নেই। মাহিন চেঁচিয়ে উঠল, সুহানি, ইউ ডিড এ গ্রেট জব ম্যান। সুহানি শব্দ করে হাসল। অরুর হাতটা তখনও ধরে থাকলো, ছাড়ল না সে। তন্ময়ের কাছাকাছি যেতেও দিল না। অরু তখন লজ্জায় নেতিয়ে আছে গোলাপ ফুলের ন্যায়, চোখ তুলে তাকাতেও পারছে না। তন্ময় যেন সম্মোহন হলো, কিছুই আর চোখে লাগলো না। এই যাত্রায় আর বাদশাহ চক্ষু লজ্জাও মানল না। সবার সম্মুখেই অরুর সামনে চলে এলো। হাতটা ধরল প্রথমে আলতোভাবে, অতপর গাঢ়ভাবে শক্ত করে। টেনে নিজের দিকে আনতেই পুনরায় শোরগোল শুরু হলো। সিটি বাজার আওয়াজ শোনা গেল, হাততালির হাসাহাসির উচ্চ শব্দ। তন্ময় যেন ওসব কানেও তুলল না। অন্যদিকে অরুরাজ নাজুক অবস্থা, সে হাত আলগোছে ছাড়াতে চাইল। ফিসফিস করে বলল, তন্ময় ভাই, সবাই হাসছে। তন্ময় হাত ছাড়ল না, উল্টো দ্বিগুণ শক্ত করে ধরল। অন্যরকম হয়ে এলো তার কণ্ঠের সুর। তাতে কি? অরু হক চকালো, মাথা তুলে চাইল, ফের দৃষ্টি ফিরিয়ে নিল। তন্ময় ওকে নিয়ে পাশাপাশি চেয়ারে বসল। সৈয়দ গিটার এনে রেখেছে চেয়ারে, ইতিমধ্যে বারবিকিউ রেডি। টেবিলে পরিবেশন করা হয়েছে, সাউন্ড বক্স বন্ধ। সৈয়দ গিটারে সুর তুলছে, মুখে গুনগুন করছে। এর মধ্যে 2-4 ফোঁটা করে পুনরায় বৃষ্টি নামতে শুরু করেছে। মুষলধারা বৃষ্টি নামলো এক মুহূর্তেই, চোখের পলকে। সৈয়দও উচ্চকণ্ঠে গাইতে শুরু করল। তন্ময়ের দৃষ্টির সামনে, তবে ওদিকে মনোনিবেশ নেই। তার সকল ধ্যান ধারণা কাছে বড্ড পাশে বসা রমণীতে। অরু চুপচাপ কুণ্ঠিত হয়ে বসে দৃষ্টির সামনে। সৈয়দের গান শুনছে এক চিত্তে। গানটা হয়তোবা ওর পছন্দ হয়েছে। অপ্রস্তুত লজ্জাভাবটা কাটিয়ে উঠেছে। সুহানির দেখা দেখি নিজেও গুনগুন করছে। তন্ময় 1 সেকেন্ড চোখ বন্ধ করল। ভেসে উঠল সাদা শাড়ি পরিহিত অরু। চোখের পর্দায় ভাসল সাদা শাড়িতে ল্যাপটানো ফর্সা পেট, পাতলা কোমর। পরমুহূর্তেই চোখ খুলে পাশে তাকালো। তার দৃষ্টি অনুভব করে অরু মিয়ে গেল দৃশ্যমান রূপে। লাল হয়ে উঠল কানের লতি। তন্ময় রক্তিম কান ছুঁয়ে দেয়। বুকের ভেতর জ্বলতে থাকা আগুন যেন কণ্ঠে এসে ভিড় জমিয়েছে। শাড়ি পরেছিস কেন? অরু নড়ে চড়ে ওঠে, হাঁসফাঁস করে জানায়, আপু বললেন পড়তে। পড়তে বললেই পড়তে হবে?
তাও এমনভাবে। ওরও চোখ তুলে তাকায়। কেমনভাবে? ওর প্রশ্নাত্মক চাহনিতে দৃষ্টি রেখে তন্ময় সরাসরি অরুর পেটের কাছটায় চায়। ওরও দৃষ্টি অনুসরণ করে চাইল। কাছাকাছিভাবে পরিষ্কার পেট দেখা যাচ্ছে। মুহূর্তেই মেয়েটা লজ্জায় আড়ষ্ট হয়। দ্রুত আঁচল জড়ো করে পেটের দিকে। চিন্তিত গলায় বলে, আমি খেয়াল করিনি। আপু নিজের মতন পরিয়ে দিলেন। তন্ময় দেখল নিগুড়ভাবে কিয়ৎক্ষণ। অরুর পেছনে ঠিক চেয়ারের উপর থাকা তার হাতটা উসখুস করছে। কয়েকবার ইচ্ছেটুকুকে কবর দিতে চেয়েও পেরে উঠল না। আকস্মিক সে পেছন থেকেই অরুর শাড়ির ভাঁজ ভেদ করে কোমর ছুঁয়ে দিল। থরথর করে কাঁপল স্পর্শিত দেহটি। অরু ভয়ার্ত চোখে চাইল এক পলক। সরে যাবার সামান্য প্রচেষ্টা। তন্ময় গ্রাহ্য করল না। শুধুমাত্র ছুঁয়েও থামল না। পুরুষালী রুক্ষ শক্ত হাতে চেপে ধরল তুলতুলে পাতলা কোমর। পেটের কাছটা ছুতেই অরু নড়ে চড়ে ওঠে। তন্ময় সেভাবেই শুধালো দাম্ভিকভাবে, ফোন কোথায়? কল ধরিস নাই কেন? অরু তোতলালো। পরিপূর্ণ প্রত্যুত্তর করতে পারল না। তন্ময় ঘন ঘন শ্বাস ফেলল। তুই কি চাচ্ছিস? আমি মরে যাই? ওরা চাচ্ছে আমাকে মারতে, আর তুইও রেডি? হুম। অরুর নরম হাত দুটো পেটের কাছটায়। বারংবার বৃথা দুর্বল চেষ্টা শক্ত সামর্থ্য পুরুষালী হাতটা সরানোর। তন্ময় আরেকটু গভীর হয়ে বসল। কণ্ঠ আকাশের মতন বিস্তৃত, তবে সমুদ্রের ন্যায় গভীর। তোকে দেখে 103 ডিগ্রি জ্বর উঠে গেছে শরীরে।